হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। সো আমরা যখন ভিডিওটা দেব হবে 1st জানুয়ারি, আজকে এখন 31st আমরা শুট করছি। আর আমি বাড়িতেই এত সেজেগুজে বেশি বসে আছি কেন? কারণ আমরা পার্টি করতে পারবো। পার্টি এই জন্য বেরোনোর আগে ভাবলাম ভিডিওটা সেরে নি, কারণ প্রচুর প্রশ্ন এসে গেছে আমাদের কাছে আনএক্সপেক্টেডলি। হ্যাঁ, বেশি কথা না বলে আমরা প্রশ্নে চলে যাই। সো ফার্স্ট কোয়েশ্চেন, আকাশ জিজ্ঞেস করেছে যে এই বছরের সবচেয়ে ভালো এমন কি হয়েছে আর সবচেয়ে খারাপ এমন কি হয়েছে, ওভারঅল 2023 কেমন কাটলো? ওভারঅল কেমন কাটলো? ওভারঅল তো ভালোই কাটে, প্রতিটা বছর মোটামুটি মোরাললেস এরকমই হয়, কম বেশি মিলিয়ে কাটে, কখনো ভালো কখনো কিছু। আর সবচেয়ে ভালো এমন কি হয়েছে? সবচেয়ে ভালো হয়েছে হচ্ছে আমাদের খারাপের ইনসিডেন্ট আমার মনে পড়ে গেছে, ভালোটা বল। সবচেয়ে ভালো হয়েছে আমাদের ভিডিও ভাইরাল হয়েছে, রিল ভাইরাল হয়েছে আর কি। এক্স্যাক্টলি, সবচেয়ে ভালো হচ্ছে আমাদের প্রথম এবিসিডিটা ছিল, আমরা এবিসিডিটা বানিয়েছিলাম দুজনে এই ঘরে বসে, সবাই বিশাল মানে সবারই ভালো লেগেছে আর কি ব্যাপারটা। হ্যাঁ, তো ওইটাতে একটা হিউজ ইয়ে পেয়েছি, রেসপন্স পেয়েছি ভালো, ওটা একটা। তারপর তো ফ্লোতে আমাদের ফ্যামিলি বড় হয়েছে, ইউটিউব ফ্যামিলি, ইনস্টাগ্রাম ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি। সো ভালো লাগছে, মোটিভেট হয়েছি খুব বেশি করে যাতে আমরা আরো রেগুলারলি ভ্লগস দিই বা কন্টেন্ট শেয়ার করি। দ্যাটস দ্য বেস্ট থিং হ্যাপেন্ড। অ্যান্ড সবচেয়ে খারাপ কি হয়েছে? খারাপ একটা ইনসিডেন্ট আমার মনে পড়েছে আমাদের দুজনেরই, সেটা হলো জায়গায় এত কিছু বলবো না, বাট স্টিল একটা ভিডিও, মানে আমি ইনস্টাগ্রামেরই জন্য বোধহয় একটা নাচের রিল শুট করতে গেছিলাম বেসিক্যালি। আমরা যাই হোক, তো ওখানে ওটা করছিলাম, তো তখন সেখানে একটু হ্যারাসি করেছে আমাদেরকে, যেখানে করা যাবে না এন্ড অল দ্যাট বলে, এবং সেটা ভদ্রভাবে না বলে যেভাবে বলেছে সেটা ইয়ে নয় আর কি, গ্রহণযোগ্য নয়। সেইখানে একটা কথার ইয়ে হয়, এবং সেই ইন বিটুইন কিছু মানে ওখানকার পাড়ার ছেলেরা একদম ইয়ে, তারা এসে ওখানে বিশাল ঝামেলা শুরু করে এবং হাতাহাতি হয়ে যায়, এরকম একটা ব্যাপার। লং স্টোরি, অনেক কিছুই হয়, তারা খুব বাজেভাবেই আমাদের হ্যারাস করে, প্রচন্ড বাজেভাবে হ্যারাস করে, এবং তাতে ঋত্বিকেরও একটু টুকটাক ইনজুরি হয়। সো সেটা ওয়াজ আ ভেরি ব্যাড, বিকজ আমি ওই মুহূর্তে একা ছিলাম এবং ঋত্বিকের সামনে, আমাদের সামনে একটা ঝামেলা হচ্ছে, এবং আমি খুব হেল্পলেস ফিল করেছি সেই দিন। সো ওইটা আর কি একটা খুব বাজে এক্সপিরিয়েন্স 2023। এনিওয়ে, হ্যাঁ, তো খারাপ ওটাই। বিয়েতে নেমন্তন্ন করবে না, এই প্রশ্নটা প্রচুর লোকে করেছে। বিয়ের ভেনিউ কোথায়, লোকেশন কোথায়, বিয়েতে নেমন্তন্ন করবে না, ভেনিউটা রিভিল কবে করবে? সো ভেনিউটা রিভিল বিয়ের পরে হবে। হবে দেখা হবে সবার সাথে, পরে নিশ্চয়ই হবে। যাই হোক, হোয়াট ইজ ইউর প্রফেশন, এটা অনেকে জিজ্ঞেস করেছে। সো আচ্ছা, এটা লিখেছিস স্নেহা সাহা। বাই প্রফেশন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পিসিএস এ জব করি। আমি HR MBA করেছি HR এ, তারপরে এখন চাকরি করি HDFC ব্যাংকে। ওকে, তারপরে চৌধুরী কঙ্কনা রয় লিখেছে, দি তুমি কেমন আছো? ভালো আছি আমি। ঋত্বিককে জিজ্ঞেস করেনি, কিন্তু তুমি বলে দাও তাও। আমিও ভালো আছি। ওকে, তাহলে লিখেছে লুকিং লাইক আ ওয়াও, থ্যাংক ইউ। বিবেক লিখেছে, সুচিস্মিতা জানা লিখেছে, দিদি তোমরা খুব মিষ্টি, লাভ স্টোরিটা বলো। ওকে, লাভ স্টোরিটা বলার প্রশ্ন প্রচুর, ও দেখেনি প্রশ্নগুলো, সবকটা আমি দেখেছি, প্রচুর প্রশ্ন আমি আপাতত এখানে দেখতে পাচ্ছি, অনেকগুলো আছে। সো লাভ স্টোরিটা আমরা একটু পরে বলছি। হ্যাঁ, ওটা লাভ স্টোরিটা দিয়ে বরং এন্ড হবে। হ্যাঁ, ওটা শেষে। which day you meet him, অনুষ্কা ঘোষ বলেছে। এইটা না বহু ছোটবেলার ব্যাপার, ঠিক আছে? সেই ইতিহাসে আমাকে জিজ্ঞেস করেছে আমি কবে which day I met you, আমি বলবো তো একই তো হলো, সেই ইতিহাসের পাতা উল্টাতেই হবে। যাই হোক, যাকে মিট করে থাকুক। 2011 প্রবাবলি, ক্লাস 7 এ পড়তাম, আমরা অঙ্ক ব্যাচে। I met him, he also met me. আচ্ছা, when do you start love your boyfriend? when do you start love your boyfriend? কবে থেকে ভালোবাসা শুরু করেছি ওইভাবে তো বলা যায় না, তবু ব্যাপারটা শুরু হয়েছে, বুঝতে পেরেছি যে ইয়ে ফ্রেন্ডশিপ সে খুব জ্যাদা হ্যাঁ, সেটা হলো 2015 এপ্রিলের শেষের দিকটা, মানে এপ্রিলের শেষের দিকে বুঝতে শুরু করেছি। মেয়েতে তো বুঝে গেছি, মেয়েতে অফিশিয়াল আর কি, ছাপ পড়ে গেছে। কোন ক্লাস থেকে প্রেম শুরু, আর কিছু মেমোরিজ বলো যেটা খুবই স্পেশাল আমাদের দুজনের মেমোরি। এটা লিখেছে SUS, জানি না এটা কে লিখেছে।
একজন লিখেছে কেউ। আচ্ছা, কোন ক্লাস থেকে প্রেম? ক্লাসটা অলরেডি বলে দিলাম। 12। 12। আর আর কিছু মেমোরিজ বলো যেটা খুবই স্পেশাল আমাদের দুজনের মেমোরি। তোর তো মাথায় আসবে না অ্যাজ ইউজুয়াল। মেমোরি স্পেশাল আপাতত এখন মানে খুব রিসেন্ট মেমোরি বলতে আমাদের রেজিস্ট্রি ডেটটা 10 ডিসেম্বর, এটা বড় ব্যাপার, মানে এত বছর পরে সবচেয়ে স্পেশাল। কয়েকদিনের মধ্যে হয়তো এরপরের ডেটটা আরো বেশি স্পেশাল হয়ে যাবে, বাট এখন খুব রিসেন্টলি তো আমাদের এনগেজমেন্ট ডেটটাই সবচেয়ে মানে এত বছরের জার্নি একটা ডেস্টিনেশন পেয়েছে, এটাই একটা বড় ব্যাপার আর কি। হ্যাঁ, আর আমার ওর জন্য একটা মেমোরি বলি, আমাদের দুজনের একসাথে মেমোরি আমি বলছি না, যেটা আমি খুব মিস করি এখন। ও ক্লাস 12 এর পরে ওর ব্যান্ড ছিল, এখন খুব একটা কাজ করা হয় না একসাথে সবার সময়ের অভাবে, বাট তখন ওই যে শোজ গুলো দেখতাম ওর, তখন এরকম বড় বড় চুল, ঠিক আছে, ওই লুকটা তোমরা কেউ দেখোনি, এবং ও স্টেজে শো করতো। তখন আমি একদম ফার্স্টে বসতাম এবং ও একদম রক স্টারের মতো এরকম মাথা ফাথা ঝাঁকিয়ে চুল ফুল নাড়িয়ে গান করতো। দ্যাটস আ ভেরি স্পেশাল মেমোরি ফর মি। আই ইউজ টু স্ক্রিম লাইক আ ফ্যান গার্ল যে দ্যাটস মাই বয় পারফর্মিং আউট দেয়ার। সো আমার কাছে ওটা বিশাল স্পেশাল, ওর ওটা। অ্যান্ড দেন স্পেশাল মেমোরি দুজনের অনেক আছে। দুজনের আমাদের ফার্স্ট আমরা ভালো রেস্টুরেন্টে খেতে গেছি, পিটার ক্যাটে খেতে গেছিলাম। তখন তো তখন টাকা দিয়েছিল না, তখন আমরা বোধহয় জাস্ট আমি মনে হয় পড়ানো শুরু করেছি, ওই টাকা জমিয়ে পিটার ক্যাট ওয়াজ আ বিগ থিং ফর আস। সো ওটা ওয়াজ আ গুড ডে, গ্রেট ডে ফর আস। এছাড়া তো ছোটবেলায় অনেক মেমোরি আছে, যেমন প্রথমবার আমরা পড়া কাট মেরে আমরা ঘুরতে গেছিলাম বেলুড় মঠ, মেবি। হ্যাঁ, বেলুড় মঠ। এসব করেছি মায়েরা দেখবে ভিডিওটা। আর কি, আর এখন কি আর আছে, এরকম প্রচুর মানে এইসব পড়াঠড়া কাট মেরে আমরা গেছি, একটু ঘাটপাটে গেছি। আর ফ্যান গার্লের মতন ফ্যান বয় মোমেন্টটা আমি এখনো অব্দি এক্সপিরিয়েন্স করতে পারি, থ্যাঙ্কফুলি। সবসময় যখন ওর নাচের প্রোগ্রাম হয়, মানে আমি সামনে থাকি। ওইটা আমার নাচটা একরকম, ওর ওই বুঝতে পারছো তো, ওই রকস্টার ব্যাপারটা সামথিং এলস। আমার এমনি বরাবর গিটার বাজিয়ে মাথা নাড়িয়ে যারা গান গায় তাদের খুব ভালো লাগে, তো আমি আমার পার্সোনাল পেয়ে গেছি একজনকে। আচ্ছা, জিজ্ঞেস করেছে ইউ এন্ড ঋত্বিক দা স্টার্টেড ডেটিং ফ্রম হুইচ ইয়ার? বলে দিয়েছি অলরেডি, 2015। ওকে, কোয়েল বিশ্বাস বলে একজন লিখেছে, হোয়াটস দ্য টিপ ফর আ হ্যাপি হেলদি রিলেশনশিপ? দ্যাটস আ লাভলি কোয়েশ্চেন কোয়েল। সো তুমি আগে বলবে না আমি আগে বলবো? Happy healthy relationship, I guess trust is the main key point. আর আমার দুজনের এক্সাম্পল দিয়ে আমার যেটা সবচেয়ে বেশি মনে হয় দ্যাট ইজ ফ্রেন্ডশিপ। আনডাউটেডলি আমরা দুজনের এত ভালো বন্ধু বলেই আমার মনে হয় গ্র্যাজুয়ালি ট্রাস্টটা এত বেশি, আন্ডারস্ট্যান্ডিং এত বেশি, যেগুলো বলে খুব আগে পরে না ভেবে যে কি ভাবতে পারে, কি রেসপন্স হতে পারে, এত কিছু না ভেবেই যে কোনো কিছু শেয়ার করে দেওয়া যায়। ট্রান্সপারেন্সি, মানে আমি যা যা বলছি এই শব্দগুলো, লয়্যালটি, ট্রাস্ট, আন্ডারস্ট্যান্ডিং, যা যা লাগে একটা রিলেশনশিপকে স্ট্রং করতে, এভরিথিং স্টার্টস উইথ ফ্রেন্ডশিপ, আই বিলিভ। বিকজ তোমরা তোমাদের বন্ধুদের সাথে কথা বলার সময় সবচেয়ে চিল থাকো, কিচ্ছু ভাবো না, ভাবো এর কাছে সব শেয়ার করতে, খিল্লি করতে পারি, গালাগাল দিতে পারি, ভালোবাসতে পারি, সব করতে পারি বন্ধুদের সাথে, যা কিছু বলা যায়। সো দ্যাটস সেম ফর মি। তো হ্যাপি হেলদি রিলেশনশিপের জন্য ফ্রেন্ডশিপ থাকলে ফ্রেন্ডশিপের সাথে গ্র্যাজুয়ালি সব ভালো জিনিস থেকে যায়, ডেফিনেটলি। অ্যান্ড আনাদার থিং, ফ্রেন্ডশিপ অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার। দুজনকে রেসপেক্ট করো, দুজনের ইন্ডিভিজুয়ালিটিটাকে সম্মান করো, যেটা ও ডে 1 থেকে প্রচন্ড। দেখো, দুটো মানুষ এমনি ডিফারেন্ট, ঠিক আছে, দুটো মানুষের মধ্যে সিমিলারিটিস খোঁজার থেকে বেটার হচ্ছে দুজনের মতন থাকো, কিন্তু নিজেদের জায়গাগুলোকে রেসপেক্ট করো, ইন্ডিভিজুয়ালি একটা রেসপেক্টের জায়গা রাখো। ওর মধ্যে কিছু ডিফারেন্স আছে, তোমার মধ্যে কিছু ডিফারেন্স আছে, এক হতে পারে না দুটো মানুষ। মানে আমরা এতদিন ধরে থেকেও আমাদের কিন্তু প্রচুর কিছু ডিফারেন্স আছে, মানে মেন্টালিটি ওয়াইজ, স্বভাব ওয়াইজ, চয়েসেস ওয়াইজ, কিন্তু যে যার জায়গায় আমরা নিজেদেরকে রেসপেক্ট করি। তো দুজনকে ভ্যালিউ করা, দুজনের ভিউজ, এভরিথিং। আচ্ছা, এটা একটা বড় প্রশ্ন করেছে নিন্দিতা ভট্টাচার্য। দিদি জানি কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট, বাট তোমাদের দুজনে মনে হলো যে এই কোয়েশ্চেনটা করা গেলে একটা পারফেক্ট আনসার পাওয়া যেতে পারে, বিকজ আই লাভ ইউ বোথ, আই লাভ ইউ টু, উই লাভ ইউ টু। তো কোয়েশ্চেনটা হলো, আমি আমার আগের রিলেশনশিপে অনেক কষ্ট পেয়েছি, অনেক ব্রেকডাউনস হয়েছে, তো সব কাটিয়ে আমি উঠতে অনেক সময় লেগেছে। আমি এখন রিলেশনশিপে আছি, 10 মান্থস রানিং চলছে, বাট আমি ওকে কিছুতেই ট্রাস্ট করতে পারছি না। সবসময় মনের মধ্যে চলছে ও যদি আমার সাথে এমন করে
মানে আমার আগের রিলেশনের মতো, কিন্তু আমাকে ডিপ্রেশন থেকে বার করতে ওই হেল্প করেছে। তো কি করা উচিত দিদি? সো আমার ফার্স্ট এটা পড়ে যেটা মনে হলো যে কম্পেয়ার করো না, ডু নট কম্পেয়ার। যেটা থেকে বেরিয়ে এসছো, একটা নতুন কিছুতে অলরেডি ঢুকে গেছো, 10 মান্থস আছো, সে পুরোনো ব্যাগেজটা পুরোনো জায়গায় ছেড়ে দাও, এসো, ওটাকে ছেড়ে দাও, ছেড়ে এসো। হ্যাঁ, যেটা মানে মেমোরিজ ভুলে দেখো, দেওয়া, হ্যাঁ, হ্যাঁ, যায় না। স্মৃতিগুলো যেগুলো আছে, কিছু দেখো তুমি হয়তো তার সঙ্গে থাকাকালীন কিছু ভালো স্মৃতি হয়তো ছিল, বা যে খারাপ স্মৃতিগুলো সেগুলো হয়তো থেকে যাবে, থেকে যায়, একদমই স্মৃতি মুছে যাবে ভোলা না, যায় না, ওটা থাকবে। কিন্তু ওই ওই ভারটা ক্যারি করো না শুধু শুধু। হ্যাঁ, মানে ওই কম্পেয়ার করতে থাকলে তোমার মনে হবে যে ওর ওটা ভালো ছিল, এর এটা তো নেই, বা এও এরকম করছে না, তো তখনই সন্দেহ চলে আসবে অকারণে। এবং এই মানুষটা যে তোমার জীবনে নতুন এসছে, সে তো এটা ডিজার্ভ করে না, সে তোমার বেস্ট ভার্সনটা ডিজার্ভ করে, তুমিও তার বেস্ট ভার্সনটাই ডিজার্ভ করো। ভাবো যে এটা তোমার লাইফের নতুন শুরু, তো আগে কি হয়েছে কি করেছে সেটা বলে ফ্রেশ স্টার্ট করো। ডেফিনেটলি সময় লাগবে, বাট টেক ইউর টাইম, বাট আর এটা এই সম্পর্কটাকেও সময় দাও, সময়ের সাথে সাথেই সবকিছু ঠিক হয়ে যায়। হ্যাঁ, আর যেটা, যে মানুষটা তোমাকে ডিপ্রেশন বা দুঃখ, মন খারাপ যেই জায়গাটা থেকে বের হতে সাহায্য করেছে, সে নিশ্চয়ই ভালো মানুষ, তাই জন্য তোমার পাশে থেকেছে, তোমার হেল্প করেছে। সো ভেবো না এসব। নির্লিপ্ত দীপ্ত, ওয়াই ম্যারিং সো আর্লি, না এই প্রশ্নটা নিয়ে আমার প্রচুর বক্তব্য হয়েছে। আর কত বছর, এই তো ও আমার সঙ্গে থাকবে, আমি ওর সঙ্গে থাকবো, বহু বছরের পথ চলা হয়ে গেছে আমাদের। এর পরের স্টেপটা যেটা, সেটাই করে দিচ্ছি। তো ও খুব লাইটার নোটে একটা উত্তর দিল, কিন্তু আমি একটু ভারী নোটেই কথা বলবো এটা নিয়ে। আমার এই ওয়াই ম্যারিং সো আর্লি বা ওয়াই ম্যারিং সো লেট, এই স্টেটমেন্ট গুলো নিয়ে প্রচন্ড সমস্যা আছে, মারাত্মক সমস্যা। আমার জীবনে এই সমস্যাগুলো বেশি না, সত্যি। এই যে একটা আজকে আমাদের সমাজে যে একটা এজ বেঁধে দেয় যে 26-এ বিয়ে 25-26-এ বিয়ে করলে ইটস টু আর্লি, 30-32-এ বিয়ে করলে টু লেট। সো মানে কে কি ভাবছে সেই বেসিসে তো দুটো মানুষ ডিসিশন নেবে না। এই আমার মনে হয় দুটো ইন্ডিভিজুয়াল এবং তার ফ্যামিলি যেটা মনে করবে ঠিক বয়স তাদের দুজনের বিয়ে করার, এবং তারা দুজন, মোস্ট ইম্পর্টেন্টলি ফ্যামিলি ছাড়াও তারা দুজন যদি মনে করে যে দে আর কেপেবল এনাফ, বা তারা মনে করছে যে এখন ইট ইজ দ্য রাইট টাইম, দ্যাট ইজ দ্য রাইট এজ। মানে এই এজটা নোবডি এলস ক্যান ডিসাইড। যেটা ওয়াই ম্যারিং সো আর্লি, ব্যাপারটা ম্যাক্সিমাম লোকে এই কোয়েশ্চেনটা করে, তার কারণ হচ্ছে সবাই ভাবে যে একটা ফিনান্সিয়ালি আমি স্টেবল হয়ে যাই, তারপরে বিয়ে করবো বা কিছু। দেখো, ওরকম ভাবে ভাবতে গেলে না, স্টেবিলিটি লাইফে কারোরই কোনোদিন কোনো সময় আসবে না। এক একটা ফেজে তুমি পৌঁছাবে, তখন মনে হবে যে আমার আরো এটা হলে ভালো হতো, আমার আরো এটা হলে ভালো হতো। আর আমি সবসময় মনে করি একটা গুড পার্টনার, ঠিক আছে, সবসময় তোমায় হেল্প করে গ্রো করতে। ও যেটা বলছে, মানে কেউ কেউ হয় যে একসাথে স্ট্রাগল করবো, সেটাও হয়। কেউ কেউ থাকে একদম সবকিছু অ্যাচিভ করে নিয়ে হয়তো একদম একটা মানে ফ্লাওয়ারি লাইফ কাটাবো। তো এটা আমার মনে হয় যার যার পার্সোনাল থটস। সো আমরা মনে করেছি আমাদের জন্য এটাই কারেক্ট টাইম, আমরা করছি। এতে কারোর তাড়াতাড়ি মনে হচ্ছে, কারোর মনে হচ্ছে লেট, বা কারোর মনে হচ্ছে ঠিক বয়স। সো ইটস জাস্ট দ্যাট কি এই প্রশ্নটা করাটা আমি একদম ঠিক মনে করি না। যার যে বয়সটা ঠিক মনে হচ্ছে তাদের জন্য সেই বয়সেই বিয়ে করা উচিত। যদি কারোর মনে হয় কোনো বয়সেই বিয়ে না করা উচিত, দ্যাট ইজ অলসো ওকে। তোমরা বিয়ে করছো কবে? খুব ভালো লাগে তোমাদের দুজনকে, মোস্ট লাভলি। থ্যাংক ইউ। আমরা বিয়ে করছি কবে? 27শে জানুয়ারি 2024, 27 জানুয়ারি 2024। ওয়েডিং হল লোকেশন রিভিল হয়ে গেছে, ইনস্টাগ্রামে রিল দেখো। হ্যাঁ। তোমার আর দাদার আনসিন ফটো, একটা কোনো ফটো যেটা এখনো আপলোড করিনি, ছোটবেলার ফটো আমরা দিয়ে দেবো। সো এক্ষুনি এটা এখানে চিপকে দিচ্ছি। আচ্ছা, ইউ আর সো সুইট, ডু ইউ ডু এনি জব? বলে দিয়েছি এটা। একজন লিখেছে, ক্যান ইউ সাজেস্ট হাউ ডু উই ফাইন্ড আ লয়াল অ্যান্ড গুড পার্টনার ইন দিস ওয়ার্ল্ড অফ চেঞ্জিং পার্টনার্স? আচ্ছা দেখো, অ্যাকচুয়ালি আমরাই প্রবলেমটা কটা ফেস করিনি বলে আমি ঠিক জানি না ওয়ে টু ফাইন্ড আউট দিস। সো আমার মনে হয় আগে একটা পার্টনার খোঁজো নর্মাল, তারপরে বোঝো যে সে লয়াল কিনা, ভালো কিনা, তারপর তার সাথে জীবন কাটানোর কথা ভাবো। আগেই মানে এরকম মানে একদম গড়ে একদম তোমার জন্য এসে বসে আছে এরকম খুঁজে পাওয়া জানি না যায় কিনা।
মিশতে মিশতে থাকতে থাকতে আগে দুজন দুজনকে বোঝো, তারপর দেখবে আপসে এই জিনিসগুলো চলে আসবে। আলাদা করে কেউ এই ট্যাগ গুলো নিয়ে জন্মায় না, মানে কারোর থাকে না, তুমি দেখে বুঝতে পারবে না যে এই মানুষটা লয়াল কিনা। কি করে বুঝতে পারো আমাকে দেখে আমি লয়াল কিনা? হ্যাঁ, সো কেউই কাউকে দেখে বোঝা যায় না, তার সাথে থাকতে থাকতেই তুমি বুঝতে পারবে, এবং তুমি তার সাথে কিরকম ভাবে আছো দ্যাট উইল অলসো ডিপেন্ড যে সে তোমার সাথে কিরকম করে থাকবে। একদম। বিয়ের জন্য পালতুলিকা লিখেছে এটা আমাকে, বিয়ে করার জন্য ছেলেদের কি থাকা মোস্ট ইম্পর্টেন্ট, মানি, মানি না গুড ক্যারেক্টার। এক তো দুটো বিষয়ের কম্পারিজন হয় না, কারণ একটা ম্যাটেরিয়াল আর একটা স্বভাব। সো ছেলের কি মানিটা দুজনেরই থাকা দরকার, কারণ আজকালকার যা লাইফ, যা যা মেহেঙ্গাই চারিদিকে, সো নিজেদের শখ শৌখিনতা বা যাদের থাকে সবার, সেগুলো পূরণ করার জন্য টাকার তো খুবই প্রয়োজন। যদি আমার কাছে নেই তাও বিয়ে হয়ে যাচ্ছে। তো ছেলে মেয়ে দুজনেরই থাকা দরকার, সেটা আজকালকার লাইফের জন্য, যদি তুমি সেই লাইফটা চাও অবশ্য তোমাদের ওপর। আর আরেকটা হলো গুড ক্যারেক্টার। গুড ক্যারেক্টার তো অবশ্যই দরকার একটা মানুষের। ঋত্বিক এই কথাটা মেনলি বলে যে একটা মানুষ এরকম হওয়া উচিত যে যাতে নিজে নিজেকে আয়নায় ফেস করে বলতে পারে যে হ্যাঁ আমি ঠিক, আমি জানি। তো সেই সার্টিফাইটা তুমি যদি নিজে নিজেকে করতে পারো যে আমি ওই দিক দিয়ে ঠিক, বা আই ক্যান ফেস মাই সেলফ, তাহলে তোমার ক্যারেক্টারও ভালো। সো গুড ক্যারেক্টার তো একটা মানুষের পরিচয়। কৃষ্ণা কুন্ডু, ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং আগেরটায়? না, বলে দিয়েছি। আচ্ছা দিদি, তোমার ফেভারিট কালার এন্ড ফুড এন্ড বেঙ্গলি নেম কি? প্লিজ দিদি আনসার। আমার ফেভারিট কালার তুই বল দেখি। ফেভারিট কালার হচ্ছে ব্লু। ইয়া, অ্যাকচুয়ালি স্পেসিফিক হচ্ছে ওই ময়ূরকণ্ঠী কালারটা, ময়ূরকণ্ঠী কালারটা। আর না, ব্ল্যাকও ভালোবাসি আমি। আর ওর হচ্ছে আমি বলে দিচ্ছি হোয়াইট। আমারটা জিজ্ঞেস করেনি, আমি বলছি হোয়াইট, গ্রে, ব্ল্যাকও। আর ফেভারিট ফুড হি ইজ বিগ টাইম ফুডি, ওদের সব ভালোবাসে, তাও সবচেয়ে বেশি ভালোবাসে পনির, মাটন, মেন আইটেম মাটন, তারপর হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানির উপরে আর কি, আমি বিশাল ভালোবাসি ফুচকা, আমি বিগ টাইম ফুচকা লাভার, চাট, ফুচকাস এন্ড এভরিথিং। তাছাড়া মাটন খুব ভালোবাসি। আর আমার বেঙ্গলি নাম কি? আমার বেঙ্গলি নাম মানে কি? সৃষ্টি আমার ভালো নাম, ডাক নাম আমার পিয়া। তোমার সাথে ডান্স করতে চাই, শ্রুতি দত্তা লিখেছে। প্লিজ দিদি মানা করো না। হ্যাঁ করবো, কিন্তু কিভাবে করবো সেটা তুমি বলো, ওয়ে আউট দাও, কোথায় থাকো তুমি? অঙ্কিতা দিদি, তোমার আর দাদার আইব্রো হাতের পিক, এতগুলো তো পিক দিচ্ছি, ঠিক আছে এখানে একটা লাগিয়ে দিচ্ছি এক্ষুনি। তোমাদের বিয়ে কবে দিদি ভাই বলে দিয়েছি, লাভ স্টোরি বলবো। ইউ বোথ লুক টু গুড, ওয়েন আর ইউ গেটিং ম্যারেড? জানি সবাই। আচ্ছা, কেমন আছো দিদি? দাদা কেমন আছে? বাড়ির সবাই কেমন আছে? চিনতে পারছো আমাকে? লাভ ইউ। মিষ্টু রয় লিখেছে, বাট মিষ্টু রয় আমাকে খুব টেক্সট করে, কথা হয় আমার মাঝে মাঝে ইনস্টাগ্রামে। সো কেমন আছি? আমরা ভালো আছি, আমরা ভালো, বাড়ির সবাইও ভালোই আছে, ভালো আছে। প্রিয়াঞ্জনা, কে কাকে ফার্স্ট প্রপোজ করে? মিট কিভাবে হয় তোমাদের? বাই দ্য ওয়ে তোমাদের কাপলটা বড্ড মিষ্টি লাগে। থ্যাংক ইউ প্রিয়াঞ্জনা। কে কাকে ফার্স্ট প্রপোজ করে? মিট কিভাবে হয় সেটা তো বলে দিয়েছে। কে প্রপোজ করেছে বলে দাও। প্রপোজ আমি করেছি। হ্যাঁ, তোমাদের মতো কিউট একটা সম্পর্ক আমিও চাই। তোমরা এত দূর কি করে আসলে সেটা সিক্রেটটা একটু বলো। এইটার প্রশ্ন আগের প্রশ্নগুলোর সাথে একটু সিমিলার। এত দূর কিভাবে আসলে? আমার তো মনে হয় বন্ধুত্ব। এত ভাবিনি অ্যাকচুয়ালি, যখন শুরু হয়েছিল সবটা এতটা ভাবিনি যে কতদিন হবে, কি হবে না হবে। আমরা জাস্ট থেকে গেছি, আমরা জাস্ট থেকে গেছি। থেকে যাওয়ার এরকম ভাবেই, যারা থেকে যাওয়ার তারা এরকম ভাবেই থেকে যায়। এবার মা বাবার সাথে থাকা বা ফ্যামিলির সাথে থাকতে গেলে তো আলাদা করে কোনো প্ল্যান লাগে না, আলাদা কিছু ভাবতে হয় না। তো সেরকমই আমরা দুজনের সাথে থাকতে গিয়ে আলাদা করে প্ল্যান করিনি, ভাবিনি যে হ্যাঁ এর সাথেই থাকতে হবে, একটা টাস্ক নয়, এটা রয়ে গেছি জাস্ট। সো এতদূর কি করে আসলে সেটা সিক্রেট এটাই যে দুজনের এতটাই ভরসা, ভালোবাসা, সবকিছু জায়গা হয়ে গেছি যে আর অন্য কিছু কোনোদিন ভাবতে হয়নি, তাই আমরা একসাথে। তোমার দাদার সম্পর্ক কত দিনের? আমাদের সম্পর্ক 8 বছর। এখন কত মাস চলছে তো হিসাব করতে পারছি না। 7 মাস, 8 বছর 7 মাস। মাস। তোমার আর ঋত্বিক দাকে খুব ভালো লাগে, একটা রিপ্লাই দিও প্লিজ। সোমশ্রী হালদার রিপ্লাই দিয়ে দিয়েছি, থ্যাংক ইউ। তো তোমাদের কতদিন রিলেশনশিপ বলেছি। শপিং কতদূর হলো দিদি? কিরকম সাজার প্ল্যান আছে? ও আবৃতা দাস, শপিং আমাদের ডান অলমোস্ট।
টুকটাক জিনিসপত্র বাকি, যেগুলো লাস্ট টাইম প্রিপারেশন আছে। হ্যাঁ, ওগুলো বিয়ের আগের দিন পর্যন্ত বাকি থাকে, ওরকম টুকটাক বাকি আছে। আর সাজার প্ল্যান কিরকম আছে? আমার সাজার প্ল্যান খুবই সাটেল, কারণ আমি নাচের এত মেকআপ করে করে না, আমি খুব একটা মেকআপ পার্সন নই। বিয়ের দিন একটু সাবেকি সাজার ইচ্ছে, ট্র্যাডিশনাল একদম, কারণ আমি একদম ট্র্যাডিশনালি ভালোবাসি। আর রিসেপশনেও আমি তো একদম সাটল এলিগেন্ট কিছু সাজতে চাই। দিদি, তোমার নাম সৃষ্টি, তুমি কি সৃষ্টি করেছো? সৌভিক লিখেছে। না, তুমি কি সৃষ্টি করেছো এবার বলো। এই তো তোমাদের জন্য কন্টেন্ট। আমি নাচ করি, সো সৃষ্টি করতেই থাকি আমি। দ্যাটস মাই ক্রিয়েশন, আমার নাচ আমার ক্রিয়েশন। নতুন নতুন গান শুনলি, নতুন নতুন নাচ ভাবতে থাকি, সেটা ক্রিয়েশন। বিয়ের ইনভিটেশন কার্ড কবে পাবো? বিয়ের পরে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ইউটিউব চ্যানেল? এই রে, এই লিঙ্কটা দেখো, এই তো দেখতে পাবে, হজ বড়লো, ভিডিওটা দেখো। HOJOBOROL, হজ বড়লো। মনোমিতা, তোমার বাড়ি কোথায়? দি, বাইরে তোমরা দুজনেই খুব মিষ্টি, খুব ভালো থেকো দুজনে। থ্যাংক ইউ, তুমিও ভালো থেকো। আমাদের বাড়ি উত্তরপাড়া। হাউ আর ইউ? কিউট, উই আর গুড। দাদার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নেই কেন? এই রে, দাদা খুব একটা অতটা মানে সোশ্যাল মিডিয়াতে এতটা অ্যাক্টিভ থাকতে পছন্দ করে না, মানে কিছু ওরকম ব্যাপার নেই। পছন্দ করে না, মানে ওটার অভ্যাসটা নেই আর কি। বাট তোমরা একটু, আমি চাই এই ভিডিওটার তলায় লেখো সবাই যে দাদা একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলো, যাতে ও খোলে এবং আমাদের বিয়ের ছবি দিয়ে শুরু হয় যাতে অ্যাকাউন্টটা। কোনো গ্যারান্টি নেই কিন্তু না না, ওরা সবাই যদি বলে করবি, ঠিক আছে। এই ডেয়ার নাকি? ডেয়ার নয়, করতে হবে। সো আমরা একদম ভিডিওটা শেষের দিকে চলে এসেছি। মোটামুটি কোয়েশ্চেন্স গুলো অ্যাটেন্ড করার চেষ্টা করেছি ম্যাক্সিমাম। কিছু মিস আউট হয়ে গেছে বিকজ প্রচুর প্রশ্ন এসেছিল, কিছুর আমি স্ক্রিনশট নিতে ভুলে গেছি, তার আগে স্টোরি ছিল তো স্টোরিটা চলে গেছে। সো কই নেই, নেক্সট টাইম আমরা আবার Q&A করলে ওগুলো কভার আপ করে দেবো। সো এখন যেটা লাস্ট মোস্ট আস্কড কোয়েশ্চেন, সেটা হচ্ছে লাভ স্টোরি। হ্যাঁ, লাভ স্টোরি বলো আমাদের। চলো শুরু করো। আমাদের লাভ স্টোরি বলতে গেলে অনেকটা পিছনে যেতে হবে। প্রথমত যেমন বললাম এই ভিডিওতেও, ক্লাস 7-এ আমাদের দেখা হয় অঙ্ক টিউশনে। তারপরে ওর জন্যই আমি টিউশনটা ছাড়ি, এত বেশি অঙ্ক করতো, আর ওই টিচারটাও প্রচুর অঙ্ক হোমওয়ার্ক দিত। আমি তো অঙ্ক ছাড়াও পড়াশোনা করতাম অন্য সাবজেক্ট, ও তো কিছু করতো না, ও শুধু অঙ্ক করতো। যাই হোক, সো ও প্রচুর অঙ্ক করে নিয়ে যেত, ওর জন্য আমরা সবাই বকা খেতাম, দেখো ঋত্বিককে দেখে শেখো, ওরকম করতো সব স্যার আর কি। তো সেই সব কারণে অঙ্ক ব্যাচটা ছেড়ে দিই। সেই তখন তো ফোন ছিল না, তখন খুব ছোট কম সময়ে আলাপ ছিল আমাদের, হার্ডলি 1 বছর 1.5 বছর হবে, তারপর ছেড়ে দিয়েছি ক্লাস 8-এ টিউশনটা। তারপরে আমি জানতে পারি আমার একটা বন্ধুর বন্ধু ওর সাথে টিউশন পড়ে, তো তার মারফত আমি একটা ওকে চিঠি লিখে পাঠাই, তখন ফোন ছিল না, এবং সেটা একটা মজার ঘটনা আছে। হ্যাঁ, মানে চিঠিটা যখন আমি নিলাম অ্যাকচুয়ালি, তো তখন আমি ভাবলাম যে আরে বাস, এই মেয়েটা আমাকে চিঠি লিখেছে, তার সঙ্গে আমার কথা হয় না, তখন একটা হেভি মান মে লাড্ডু ফুটা পুরো একটা এরকম ভেবেছিল যে মনে প্রপোজ করে পাঠিয়েছি। মেয়েটা এইবার তো একটা মেয়ে চিঠি লিখেছে একজনকে, একটা মেয়ে আবার কি, মানে যাই হোক, মানে মেয়ে চিঠি লিখেছে ছেলেকে, ঠিক আছে, এটা একটা মানে হিউজ থিং, ঠিক আছে, একটা ছেলের কাছে আর কি। তো তারপরে আমি নিয়ে আসলাম খুব এক্সাইটমেন্ট নিয়ে, নিজেও পড়লাম, তারপরে দেখলাম যে খুবই সাধারণ কথা লিখেছে, কেমন আছি, কি করছি না করছি এইসবই জিজ্ঞেস করে ছেড়ে দিয়েছে। প্রচুর আশা নিয়ে খুলেছিলাম, তবে কিন্তু একদম আশাহত হয়ে ফিরে চলে এসেছি। হ্যাঁ, এবং সেটার কোনো প্রকাশ ঘটেনি, ওইটুকুতেই থেমে গেছে, ঠিক আছে। তারপর ওর সাথে আমার দেখা হয়নি। হঠাৎ করে ক্লাস 9-এ একটা এক্সিবিশনে আমাদের দেখা হয়, আমি আমার বাবার সাথে গেছি এবং ও একাই গেছিল, দিদির সাথে গেছিল। হ্যাঁ, তো সেখানে গিয়ে আমাদের অনেকদিন পর ওই 8-এর পর দেখা হয়, তার মাঝে ওই চিঠির ব্যাপারটা ঘটেছে। তারপর দেখা হয়, ও আমাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা তুই কি আমার চিঠিটা এমনি লিখেছিলি, এরা প্রশ্ন করেছিল। বললাম মানে এমনি লিখেছিলাম তো খবর নিতে, বলছে ও আচ্ছা না না ওটাই এরকম করেছে। তারপর আমরা প্রচুর গল্প টল্প করেছিলাম, দ্যাটস ইট, সেখানেই ব্যাপারটা শেষ, কথা তো হতো না। ক্লাস 10-এ আবার আমাদের একটা সেম টিউশন ছিল, জিওগ্রাফি টিউশন, রেনিদির বাড়ি, আমরা যে যাই মাঝে মাঝেই তোমরা দেখো ব্লগে, ওখানে আমাদের দেখা হয়। বাট দেন তখন আমরা কেউই সিঙ্গেল ছিলাম না, সো তখন তো আমাদের বন্ধুত্ব প্রচুর বন্ধুত্ব হয়, খিল্লি হয়, তখন থেকেই মেন বন্ধুত্ব আবার শুরু। হ্যাঁ, সেকেন্ড পার্ট অফ ফ্রেন্ডশিপ। তারপরে চলে ব্যাপারটা 11-এ আমাদের প্রচুর টিউশন একসাথে, 5খানা টিউশন আমরা একসাথে ভর্তি হয়েছি, প্রচুর দেখা হতো। তখন সিঙ্গেল ছিলাম না, দুজনেই চলছি।
তারপরে ওই 12 এর শুরুর দিকেই হবে হয়তো কি 11 এর শেষের দিকে আমাদের ব্রেকআপ হয়, এবং তাতে আমি বেশি মর্মাহত শোকাহত হয়ে পড়েছিলাম। ওর অতটা এফেক্টেড হয়নি, হয়তো অতটা ডেপথে ছিল না, বাট আমার হয়েছিল প্রথম প্রেম জীবনের একটা ব্যাপার ছিল। তো যাই হোক, যা হয় ছোটবেলায় তোমরা জানো। তো তখন প্রচন্ড দুঃখে হয়ে গেছিল, দুঃখ ছিল তখন। ও যা হয় ওর সাথে তখন, এগুলো ইউজুয়াল প্রেমের গল্প আমাদেরটা খুবই। তারপরে ওর সাথেই প্রচুর ঘোরা, আড্ডা, গল্প, মন খারাপ, ওর কাছে কান্নাকাটি করা, এইসবগুলো হতো। ওর বাড়ি তখন থেকেই যাই, ছোট থেকেই যেতাম, চেনা পরিচিত, চেনা। হ্যাঁ, তো তারপরে যেতাম, এবং একদিন সন্ধেবেলায় গিয়ে আমি কান্নাকাটি করছিলাম, একটুখানি মন খারাপ হয়ে গেছিল। তখন ও আমার বেশ ফিল্মি ওয়েতে চোখে জল ফল মুছিয়ে দেয়, যে গান শোনাই। হ্যাঁ, এবং গান শোনাই। গানটা কি ছিল? এখন অনেক রাত ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হালকা হালকা, এবং ও আমার চোখের জল টল মোছানোর পর আমার মন ভালো করতে গান শোনায় গিটার বাজিয়ে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, এপ্রিল মাস। তখন বুঝতে পারি যে এই গানটা একটা মানে কিরকম একটা কোথায় একটা গিয়ে লাগছে, যেন খুব ভালো লেগেছিল। তারপরেও একদিন ও আমার বাড়িতে এসে তুমি আসবে বলেই গানটা শোনায়। গানটা আমার কাছে ভীষণ স্পেশাল, ওর গলায় গাওয়া। তো ওইটা গিয়ে শুনেছিলাম আমি, অকারণেই আমার চোখ দিয়ে জল এসেছিল। গানটার জন্য নয়, মেবি দ্যাট ইমোশন, আই কুড ফিল সামথিং। তো দ্যাট ওয়াজ দ্য ডে উই রিয়েলাইজড দিস ইজ সামথিং এলস। আমরা এবং সবটা দুজনকে শেয়ার করতে পারতাম, এবং দুজনের একদম কি বলে ওটাকে পিলার হয়ে দাঁড়িয়েছিলাম ওই সময়টা, বিশেষ করে ও আমার জন্য। সো হি ওয়াজ দেয়ার থ্রু আউট, এবং ও প্রচুর ভাবে সাপোর্ট করেছিল, মোটিভেট করেছিল, যা বলতে হয় ইউজুয়াল, যে এইটা কিছু নয়, লাইফে শুরু অ্যান্ড অল দ্যাট, তুই খুব ভালো অ্যান্ড অল দ্যাট, পুরোপুরি ভাবে মোটিভেট করা, ভালো ফিল করানো। এরকম সময় একটা দিন আমি ফিল্মি স্টাইলে ওনাকে প্রপোজ করে দিলাম। সেটা হলো 1st মে, যখন ও বুঝে গেছে যে হ্যাঁই হবে, এবার পুরো শিওর হয়ে গেছে, কারণ ও না নিতে পারতো না হয়তো আমাকে, দেখা পেয়ে যেত, ভেবেছিল এই মেয়েটা ছোটবেলায় ভালোবাসে। একটা কথা আমি বলবো, যাই হোক, তো তখন আমাকে 1st মে আমাদের বাড়ির পাশেই, রাস্তার সামনেই, বাড়িতে ঢোকার আগে আমরা টিউশন থেকে ফিরছিলাম, হঠাৎ করে রাস্তায় বসে পড়ে, ইউজুয়াল কথা বলছি আমরা, হঠাৎ করে বসে বলছে আই লাভ ইউ। আমি ভাবছি কি রে, এটা আমার পাড়া। বলছি যতক্ষণ না হ্যাঁ বলবি উঠবো না। আমি বাধ্য হয়েছি তাড়াতাড়ি করে হ্যাঁ বলতে, কারণ মানে পাড়া ছিল। যাই হোক, সেই দিন থেকে 2015 1st মে থেকে আমাদের রিলেশনশিপ শুরু, এবং তারপরে আমরা একদম সুন্দরভাবে একদিন ঘাটে যাই সকাল সকাল, গিয়ে দুজনের সাথে কথা বলি যে আমরা খুব তাড়াহুড়ো করে ডিসিশনটা নিলাম না তো, পরে রিগ্রেট করবো না তো, কারণ উই নেভার ওয়ান্টেড টু লুজ দিস ফ্রেন্ডশিপ। সো হোয়াট ইফ যে আমাদের ফ্রেন্ডশিপটাই হয়তো বেটার ছিল, রিলেশনশিপ গেলে যদি সেটা টক্সিক হয়ে যায়, সেটা যদি খারাপ হয়ে যায়, তাহলে আমরা একটা বন্ধু হারাবো, দুজনের এত কাছের বন্ধু, বেস্ট ফ্রেন্ডস হারাবো। সো সেটা হয়নি, অ্যান্ড উই ওয়ার ভেরি শিওর যে না, ও আমায় বলেছে যে এরকম কেন ভাবছিস, বন্ধুত্বে যখন এত ভালো ছিলাম, হঠাৎ করে আমরা মানুষ দুটো তো একই, হঠাৎ করে কি এমন আলাদা হয়ে যাবে যে আমরা খারাপ থাকবো? কি আর হবে এত চাপ নিয়ে? চাপ নিয়ে কিছু হবে না, এখন যেটা ফিল করছি সেটাকে নিয়ে এগোই। ফিলিংস তো আর আমরা কেউ জোর করে আনিনি, এসে গেছে, অ্যান্ড দেন তারপর থেকে চলছে। আর যেটা বলছিলাম মাঝখানে, ছোটবেলায় ও বললো না যে ও চিঠিটা দেখে মানে এক্সপেক্ট করেছিল, বাট আমি কিন্তু লুকিয়ে তখন কলেজের কাছে, মানে আমরা অঙ্ক পড়তাম যখন, তখন আমি আমার একটা বন্ধুর বাড়িতে, পৃথা, ওর বাড়িতে গিয়ে বসে, তখন সব ল্যাকমি, ফ্লেম এসব হতো, নাম লিখে কেটে, আমি এসে অকারণে সৃষ্টি, ঋত্বিক লিখে এসব করতাম। তখন এরকম লাভ আসতো, কখনো ম্যারেজ আসতো, তো ইচ্ছা ছিল ছোট থেকে, ওই জন্যই চিঠি লিখেছিল। ওরম না, খুব বন্ধু ছিলাম বলে এসব করেছিলাম, যে একবার দেখবো। ঋত্বিককে কিউট লাগতো, আর তখন ওর একটা ভুঁড়ি ছিল, আমারও ছিল, আমি কি বলছি, ও 3 প্যাক বলতো, 3-4 টায়ার ছিল আমারও। সো ভালো সময় কাটিয়েছি আমরা একসাথে, কাটাবো। হ্যাঁ, সো অন দিস নোট ভিডিওটা শেষ করছি, কারণ আমাদের বেরোনোর আছে, 9:26 বাজে আমরা বেরোবো। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন। আমরা আবার এরকম কিউএনএ করব, আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো সবাই, প্রচুর দেখো, শেয়ার করো,
হ্যাঁ। যাতে আমরা আবার কিউএনএ করতে পারি এবং করতে পারি। অন্য কোয়েশ্চেন এখন না আবার আমরা বিয়ের পরে করব, যাতে হ্যাঁ। তখন এর তখন লাইফটা একটা বিয়ের আমরা রিভিউ দেবে ও। বিয়ের রিভিউ, ফুডের রিভিউ জানো, তখন ওর থেকে শুনো ওর জীবনে কি কি চেঞ্জ এলো। সো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক, খুব ভালো কাটুক। টাটা। ভিডিও চলছে তো? এক সেকেন্ড, কিভাবে শুরু করবো ভাই? হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এরকম না, বাট প্রশ্নগুলো কিভাবে বলবো? প্রশ্নগুলো আমরা স্ক্রিনে দেখিয়ে দেবো। আমি তো খেটে এডিট করতে পারবো না, তুই তো এডিট করবি না আমার। 1 2 3 হ্যাপি নিউ ইয়ার। স্টার্ট বলবো তো। আজকের বক্তৃতা শুরু হোক। আচ্ছা।